আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এনবিআর নিয়ে, যেটাকে আমরা পূর্ণরূপে বলি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো এটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে একটা বিভাগ। বিগত 53 বছর ধরে এটা পরিচালিত হয়ে আসছে। সেটাকে ভেঙে দুইটা বিভাগে রূপান্তর করা হয়েছে। একটা হচ্ছে রাজস্ব নীতি, একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। এখন প্রশ্ন হচ্ছে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা কেন করা হলো? আমরা জানি, পেপার পত্রিকা খুললেই দেখতে পাই প্রতি অর্থ বছরেই রাজস্ব ঘাটতি, তার উপর বিভিন্ন কোম্পানির দুর্নীতি অথবা ব্যক্তি শ্রেণীর দুর্নীতি বা কর নেট বৃদ্ধি করে করদাতা বৃদ্ধি, সকল ক্ষেত্রেই বা কোনো ক্ষেত্রেই সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে পারেনি আমাদের এই এনবিআর। যে কারণে এটাকে ভেঙে দুইটা পার্ট করা হয়েছে, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা। রাজস্ব নীতিতে হচ্ছে এখানে পলিসি মেকিং হবে। পলিসি মেকিং কারা করবে? এখানে প্রশাসন ক্যাডারের লোক থাকবে এবং রাজস্ব ব্যবস্থাপনা করবে কর কর্মকর্তা এবং শুল্ক কর্মকর্তা। একই ছাদের নিচে দুইটা কখনোই সম্ভব না। এখানে এতদিন এনবিআর যেভাবে করে আসছে, যারা নীতি করত ওনারাই ব্যবস্থাপনা করত। এখন প্র্যাকটিক্যালি ওনারা যখন একটা এই কারো কাছ থেকে, আমি যদি এক্সাম্পলের সাহায্যে বলতে চাই, এক্সাম্পল যদি কেউ একটা ফ্ল্যাট কিনে, ব্যক্তি শ্রেণীর করদাতা দিয়ে আমি বোঝাচ্ছি, কেউ যদি একটা ফ্ল্যাট কিনে থাকে, তাহলে তাকে দিতে হচ্ছে 1 কোটি টাকা দিয়ে। যদি এক্সাম্পল স্বরূপ আমরা বলি যে 1 কোটি টাকাতে ফ্ল্যাটটা কিনেছে, বাট এটা তার ট্যাক্স ফাইলে 1 কোটি টাকার তার ফাইল নেই, এটা ব্ল্যাক মানিতে। যেহেতু ট্যাক্স ফাইলে তার টাকা নাই, তার মানে এই টাকাটা হচ্ছে ব্ল্যাক মানি হিসেবে পরিচিত হচ্ছে। তো ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করতে গেলে, ওই যে ফ্ল্যাটটা দেখাতে গেলে, লিগাল করতে গেলে তাকে 1 কোটি টাকার এগেলে সে 15% ট্যাক্স আসে, 15 লক্ষ টাকা। এখন যখন 15 লক্ষ টাকা সে ট্যাক্স দিতে বাধ্য, তখন এরা করে কি, এই কর্মকর্তাদের যারা ডিসিটি আছে ওনাদের সাথে নেগোসিয়েশনে যায়। হয়তো বা 5 লক্ষ টাকা দিল বা 7 লক্ষ টাকা দিল, 2 লক্ষ টাকা ফান্ডে গেল, সরকারের এনবিআর ফান্ডে গেল, আর 5 লক্ষ টাকা ওনারা নিজেরাই সিস্টেম করে ফেলতে পারে। এটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। মানে নীতি কিন্তু ওনারাই এই পরিচালিত করে। তো যেখানে নীতি ওনারাই করে, ব্যবস্থাপনা ওনারা করে, এখানে দুর্নীতির একটা আখড়া লেগে আছে। যে কারণে বিগত 50 বছরও এনবিআর কোনো সফলতা মুখ দেখতে পায়নি। হ্যাঁ, এখন হবে কি, যারা পলিসি মেকিং করবে যে না, আপনি 15 লক্ষ টাকা দিতে হবে এবং 15 লক্ষ টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে কি না ওইটাও মনিটরিং করা হবে। যে কারণে এটা এই ব্যবস্থাপনা থেকে বিকেন্দ্রীকরণ হয়ে যাওয়াতে বর্তমানে যারা কর এবং শুল্ক কর্মকর্তারা আছে, ওনারা বিগত আজকে সহ দ্বিতীয় দিন, আগামীকাল সহ ওনারা একটা আন্দোলনে কর্মসূচি দিয়েছে। যে এবং ওনাদের আরও কিছু দাবি আছে, এর মধ্যে থেকে ওনাদের এই কর ক্যাডার এবং শুল্ক ক্যাডার থেকেই যাতে কি হয়, এই প্রশাসন ক্যাডারে বা নীতি বিভাগে নিয়োগ করা হয়। তাহলে তো যেই লাউ সেই কদুই হলো। তাহলে আর কি হলো, ওনারা যদি ওনাদের এই শুল্ক এবং কর প্রশাসন ক্যাডার থেকেই প্রশাসন ক্যাডারে নিয়োগ চায়, সচিব চায়, তাহলে তো অন্যান্য সেক্টরে একই কথা বলবে, আমাদের জটিলতা আরও বেড়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলবে যে আমার ডাক্তারের মধ্য থেকে আমাদের সচিব নিয়োগ দেন। তাহলে তার প্রশাসন ক্যাডার দরকার নেই। প্রশাসন তো আলাদা একটা ক্যাডার, এরা জানে কীভাবে পরিচালিত করতে হবে এবং কোথায় কী ডিসিশন নিতে হবে, কেন কর আদায় হচ্ছে না, কোন জায়গায় গ্যাপ, ওনারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করবে। এখন কর্মকর্তাদেরকে যদি এই প্রশাসন ক্যাডারে বসে আছে, তাহলে তো একটা লেয়াজু সম্পর্ক থেকেই থাকে। যে কারণে এটাকে বিকেন্দ্রীকরণ করাতে বা দুইটা বিভাগ করাতে এখানে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্লাস বিগত এনবিআরের নামে তো আমরা অনেকেই জানি, মশিউরের যে ছাগলকাণ্ডের ব্যাপার, এগুলো সব এনবিআর একটা দুর্নীতির আঁকড়ে হয়ে গেছে সকল কর্মকর্তাদের মধ্য থেকে। এটা একটা যারা লক্ষ্যমাত্রায় পূরণ করতে পারে না,
আপনি পত্রিকা আমি পূর্বে বলেছি, এই পত্রিকা খুললে, নিউজ চ্যানেল দেখলে এনবিআরের ব্যর্থতার অভাব হবে না। তো যাই হোক, সর্বোপরি যেহেতু সংস্কার একটা করা হচ্ছে, ভালোর উদ্দেশ্যে সংস্কার কমিশন গঠন করে সংস্কার কমিশন এখানে সুপারিশ করেছে এবং ভালো ভালো বিষয়গুলা এখানে উঠে আসতেছে এবং যেভাবে কর আদায় বৃদ্ধি করা যায় ওভাবেই সরকার দেশের উন্নয়নে যে ভূমিকা রাখতে পারে, এই পর্যায়ে গিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটাকে আমি ব্যক্তিগতভাবে এই সাধুবাদ জানাই এবং কিছুক্ষণের মধ্যে বা এতক্ষণ যা বললাম এগুলো পুরোটাই আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। তো কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা করদাতা, সাধারণ ব্যক্তি শ্রেণীর করদাতা, কোম্পানির করদাতার ক্ষেত্রে গিয়ে কোনো সমস্যা নেই, সব কিছু একই হচ্ছে। আমরা কোথায় থাকবো, কর রাজস্ব ব্যবস্থাপনার অধীনে আসতে হবে। আমরা কার্যক্রম সবই যেভাবে আছে এভাবেই চলমান, তবে নীতিগুলা হয়তো পরিবর্তন করবে, আপডেট হবে, কোন পর্যায়ে গিয়ে দুর্নীতিটা হচ্ছে এগুলো মনিটরিং হবে এবং আইনগুলো আরও স্ট্রিক্ট হবে। এখন তো জনবল সংকটের কারণে একটা অজুহাত দেখায় আমরা কর আদায় করতে আমরা ব্যর্থ হচ্ছে। তো সর্বোপরি কথা এটাই যে বিকেন্দ্রীকরণ করাতে, দুইটা বিভাগ করাতে খুব ভালো হয়েছে। ধন্যবাদ।